আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বিচার সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে। একই সাথে সাথে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও কিন্তু স্থগিত করে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং এই বিষয়েও প্রজ্ঞাপন দ্রুত চলে আসবে। এই যে একটি বিষয়, এই বিষয়টি সম্পূর্ণরূপে যে বিষয়টির উপর বা যে প্রমাণের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, এটি মূলত জাতিসংঘের একটি প্রতিবেদন এবং জাতিসংঘের এই প্রতিবেদন সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে। যেহেতু জুলাই এবং আগস্ট মাসে কি ঘটেছে বা বিগত যে ছাত্র আন্দোলন হয়েছে কিংবা তথাকথিত বিপ্লব হয়েছে অথবা যে গণ অভ্যুত্থান হয়েছে, এক একজন এক এক নামে এটিকে সম্বোধন করে থাকেন। এখন পর্যন্ত প্রকৃতপক্ষে এই বিষয়টি সুস্পষ্টভাবে কিন্তু ডিক্লারেশন হয়নি যে এটি আসলে একটি বিপ্লব ছিল নাকি গণ অভ্যুত্থান ছিল, না সরকার পতনের জন্য একটি জঙ্গি হামলা ছিল পরিকল্পিত। এই জঙ্গি হামলার কথা বললাম কারণ এই জঙ্গি হামলাটি কিন্তু আওয়ামী লীগ এখনো ব্যবহার করছে এবং শেখ হাসিনা প্রতিনিয়ত ওনার যে সকল বক্তব্য উনি ভারতে থেকে প্রচার করছেন বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল যে সকল প্ল্যাটফর্ম সমূহ রয়েছে সেই সকল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, সেখানে প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি যে উনি এটিকে জঙ্গি হামলা হিসেবে বলছেন এবং সরকার পতনের জন্য জঙ্গি হামলা করেছেন এই বিষয়টি বারবার উপস্থাপন করছেন, যার ফলশ্রুতিতে তাদের যে মতামত সেই মতামতটিও আমি এখানে তুলে আনলাম। আবার যারা জুলাই এবং আগস্ট মাসে আন্দোলন করেছেন তারা মনে করছেন যে এটি একটি বিপ্লব এবং তারা এই বিপ্লবের একটি ডিক্লারেশন চাচ্ছেন। আমরা হয়তোবা অল্প কিছুদিনের মধ্যে জুলাই যে ঘোষণাপত্র রয়েছে বিপ্লব বিষয়ক সেটি আমরা পেয়ে যাব এবং তাদের একটি চিন্তা চেতনা রয়েছে একটি বিপ্লবী সরকার গঠন করার, বিপ্লবী সরকার গঠন করার পর বাংলাদেশের সংবিধানের পরিবর্তন করা। সেটি বিভিন্ন পরিপ্রেক্ষিতে হতে পারে, তবে তাদের এই বিপ্লবী সরকার গঠনের অন্য উদ্দেশ্য থাকতে পারে, আবার বিপ্লবী সরকার গঠনের অন্য পরিকল্পনাও থাকতে পারে। তবে বিপ্লবী সরকার গঠনে যেমন বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাবেন, ঠিকই একইভাবে বিপ্লবী সরকার গঠন পরে কিন্তু প্রতি বিপ্লবের যে একটি ভয় বর্তমানে আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাদ্দে দেখতে পাচ্ছি সেটিও কিন্তু বেড়ে যায়। এমনও হতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা তখন আরো শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে একটি প্রতিবিপ্লব ঘটিয়েও দিতে পারে। কারণ আমরা যেভাবে মনে করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে, আসলে এমনটা নাও হতে পারে, এর কিছুটা পরিবর্তনও তো লক্ষ্য করা যেতে পারে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো এই যে আন্দোলন সংগঠিত হলো, আন্দোলন সংগঠিত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে যে গণহত্যা করা হলো, ছাত্রদের উপর নির্যাতন করা হলো, এই বিষয়টিও কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। অস্বীকার করে আন্তর্জাতিক আদালতে যেমন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের এই গণহত্যা বিষয়ে মামলা দায়ের করেছে বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু লবিস্টের মাধ্যমে তাদের যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের যে সকল আইনজীবী রয়েছেন সে সকল আইনজীবীর মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক আদালতেও এই বিষয়টিতে পাল্টা মামলা দায়ের করেছে, পাল্টা আর্জি করেছে, আবেদন করেছে, বিভিন্ন বিষয়ে ঘটেছে। তবে এই নিবন্ধন বাতিল করা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর অনেকেই ভেবেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানেই থেমে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি নিয়ে অগ্রসর হবে না, কিংবা শেখ হাসিনা এখানেই হয়তোবা থেমে যাবেন। এখন তৃণমূল নেতাকর্মীরা এখানে থেমে গিয়েছেন এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কারণ তৃণমূল নেতাকর্মীরা বিগত যে ৮-৯ মাস, এই ৮-৯ মাসে অর্থাৎ সরকার পতনের পর যে একটি ট্রমার মধ্যে ছিলেন সেই ট্রমা থেকে কিন্তু তারা বের হয়ে গিয়েছিলেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অর্থাৎ যারা বাংলাদেশে অবস্থান করছেন বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন, কিন্তু দেশের ভেতরে অবস্থান করে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। তারা সেই ট্রমা থেকে বের হয়ে কিন্তু রাজনীতিতে ফেরার যে একটি মনোবল সেই মনোবল তৈরি করতে শুরু করেছিলেন এবং তাদের এই মনোবল তৈরি করার কারণে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের মিছিল, ঝটিকা মিছিল ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু হঠাৎ করে এই যে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধকরণ এর পাশাপাশি তাদের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন বাতিলকরণের বা স্থগিতকরণের যে আদেশ আসলো সেই আদেশের মাধ্যমে কিন্তু তৃণমূল নেতাকর্মীরা আবারও অনেকটাই ভেঙে পড়েছেন এবং তাদের মধ্যে বিশাল এক হতাশা কাজ করছে। কিন্তু শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন অর্থাৎ যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু থেমে নেই,
বা তাদের মধ্যে হতাশা কাজ করলেও তারা মনে করছেন যে আন্তর্জাতিক যে মহল রয়েছে সেই মহলের লবিং তদবির যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তারা এই বিষয়টি আবারও তাদের অনুকূলে নিয়ে আসতে পারবেন, বা অনুকূলে নিয়ে আসতে না পারলেও তারা এই বিষয়টি নিয়ে ফাইট ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ফাইট ব্যাকও কিন্তু করছেন। এখন জাতিসংঘের প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনাও ছিল। সেটি ছিল যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে নিবন্ধন বাতিল করা, রাজনীতি থেকে বিতাড়িত করা বা রাজনীতিতে আসতে না দেওয়া, নির্বাচনে আসতে না দেওয়া, এটি বহু গণতন্ত্রের যে একটি চর্চা সেটিকে ব্যাঘাত ঘটায়। এবং তাদের এই প্রতিবেদনে জাতিসংঘ স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে সর্বদলীয় অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায় জাতিসংঘ। পাশাপাশি আমেরিকাও এই সকল কথাবার্তা বলেছিল এবং অন্যান্য যে সকল পরাশক্তি রয়েছে তারাও কিন্তু তৎকালীন সময় অর্থাৎ আওয়ামী লীগ পতনের পরবর্তী যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে অস্থিতিশীল বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল। এখন জাতিসংঘের এই যে মন্তব্য, এই মন্তব্য নিয়ে সম্প্রতি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা উচ্চতর পর্যায়ে লবিং তদবির করছেন তারা আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু পুনরায় হাজির হয়েছেন এবং দ্য ডেমোক্রেট নামক যে গণমাধ্যম রয়েছে তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে এবং ভারতীয় যে আইনজীবী রয়েছেন আন্তর্জাতিক আদালতে সেই আন্তর্জাতিক আদালতের ভারতীয় আইনজীবী উল্লেখ করেছেন প্রকৃতপক্ষে দ্য ডেমোক্রেটকে যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে পুনর্নিরীক্ষণের জন্য আন্তর্জাতিক আদালতে আর্জি দাখিল করেছে। অর্থাৎ এখানে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে গণহত্যাকারী দল হিসাবে উল্লেখ করেছে ঠিক আছে, কিন্তু এটি জাতিসংঘের কাছে ইতিমধ্যে আওয়ামী লীগ দুইবার আর্জি দিয়ে রেখেছে যে এটি পুনরায় তদন্ত করার জন্য, কিন্তু জাতিসংঘ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বা এখন পর্যন্ত কোনো ধরনের পুনরায় তদন্তের যে বিষয়টি সেই বিষয়টি এখন পর্যন্ত করেনি। এর পাশাপাশি জাতিসংঘ এখানে যে বিষয়টি উল্লেখ করেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনোভাবেই ঠিক নয়, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলকে বা তার কার্যক্রমকে নিষিদ্ধ করে দিল। এটি কি কোনোভাবে রাজনৈতিক দলের যে অধিকার রয়েছে সেই অধিকার হরণ করে না? এটি কি মানবাধিকার হরণ করে না? অর্থাৎ নেতাকর্মীদের যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এই নিষিদ্ধকরণের বিষয়বস্তু দিয়ে আইন প্রয়োগ করার মাধ্যমে, এটি কি মানবাধিকার হরণ করে কিনা? এই বিষয়বস্তুগুলো কিন্তু তারা লিখিতভাবে আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালতের কাছে উপস্থাপন করেছেন এবং আন্তর্জাতিক আদালত তাদের সেই আবেদনটি গ্রহণও করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট রায় নিয়ে কি সিদ্ধান্ত হবে এই বিষয়টি কিন্তু জানা যায়নি। তবে আমি যেমনটি বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবেই কিন্তু থেমে নেই এবং আন্তর্জাতিক আদালতে এই বিষয়গুলো যাওয়া নিয়ে বা আন্তর্জাতিক আদালতে যখন এই বিষয়টি পৌঁছালো বাংলাদেশ আওয়ামী লীগ, তাতে স্পষ্ট করে বোঝা যায় যে শেখ হাসিনার লবিং তদবির যেটি রয়েছে আন্তর্জাতিক মহলে সেটি কিন্তু আসলে থেমে নেই এবং নিষিদ্ধ হোক কিংবা রাজনৈতিকভাবে তাদের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন স্থগিত হোক, তাতে আমি মনে করছি না যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে কোনো প্রকার ভয়ভীতি পাচ্ছেন, বরঞ্চ উনি আন্তর্জাতিক মহলে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা কিন্তু এখনো করছেন।